অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট হয়েছে প্রকাশ? আর নিউমেরিক্যাল গুলো প্র্যাকটিস করছি এখনো। তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো। আগের দিন আমরা কোনটা করেছিলাম রে প্রকাশ? তাই নোমেনক্লেচার চালু করেছিলাম, জিওসি। নোমেনক্লেচার হয়ে গেছে তো? হ্যাঁ, নোমেনক্লেচারটা হয়ে গেছে। প্রবলেম করেছিলাম? হ্যাঁ, কিছু প্রবলেম করিয়েছিল। ওকে। নার্গিস শোনা যাচ্ছে? অর্ণব আগের দিন আমরা নমেনক্লেচারটা হয়েছিল তাই তো? কি রে মেসেজ করছিস অর্ণব? শোনা যাচ্ছে না? অর্ণব কথা শুনতে পাচ্ছিস না? অর্ণব কি মাইক খারাপ স্যার? ও ঠিক আছে। আমরা আজকে নেক্সট যেটা স্টার্ট করব জিওসিডি পার্ট, ঠিক আছে? সেটা ফার্স্টে হেডিং কর ইন্ডাকটিভ এফেক্ট বলে। ইন্ডাকটিভ এফেক্ট, INDUCTI, ঠিক আছে প্রকাশ? হ্যাঁ স্যার। ওকে। ইন্ডাকটিভ এর ভাব সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড Cl, ঠিক আছে? নার্গিস, ক্লোরিন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভিটি, এটা জানিস তো? ক্লোরিন অ্যাটম, হ্যাঁ ক্লোরিন অ্যাটম, বল বলছি এখানে স্যার একটু আওয়াজ হচ্ছে তো বাইরে, তুমি যখন রিপ্লাই দেবো তখন মাইকটা অন করে দিলে হবে? ওকে ঠিক আছে। নার্গিস, ক্লোরিন অ্যাটম ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, সো ক্লোরিন কি করে, নিজের যে হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হলে কি হবে? সো অবভিয়াসলি দে উইথড্রস দ্য ইলেকট্রন টুয়ার্ডস ইট, তাই না? সো দ্যাটস ফর দ্য রিজন ক্লোরিন উইল ডেভেলপ আ পার্শিয়াল নেগেটিভ চার্জ। কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে কার যদি এক্সেস অফ দ্য ইলেকট্রনস হয় সেটা কি করে, সেটা ডেভেলপ করে নেগেটিভ চার্জ। আর যদি শর্টেজ অফ দ্য ইলেকট্রন হয় তাহলে সেটা কি ডেভেলপ করে, পজিটিভ আর ক্যাটায়ন চার্জ, তাই তো? তাহলে কার্বন, এটাকে যদি আমরা del 1 পজিটিভ দিই, এটা যদি del 2 পজিটিভ দিই, এটা del 3 পজিটিভ দিই, নার্গিস বল দেখি কার ডেলটা বেশি? del 1টা কার del 1টা বেশি না del 2টা বেশি না del 3টা বেশি? নার্গিস? del 1. Yes, because this carbon is closest to the chlorine atom, that's for the reason here the shortage will be the maximum, তাই তো রে নার্গিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রকাশ? হ্যাঁ স্যার। ওকে, সো ইন্ডাকটিভ এফেক্ট মানে কি? এমন একটা এফেক্ট যেখানে সিগমা, এইটাকে আমরা সিগমা বন্ড বলি। সি সিঙ্গেল বন্ড সি মানে একটা সিগমা বন্ডস আছে, সি ডবল বন্ড সি মানে 1 সিগমা বন্ডস আর 1 পাই বন্ডস, ওকে? আর সি ট্রিপল বন্ড সি মানে 1 sigma bonds and 2 pi bonds are there, that is C triple bond C, okay? So এখানে যেহেতু sigma bonds আছে, inductive effect মানে is a phenomenon where the sigma electron displacement, মানে যেখানে sigma ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট ঘটে, ঠিক আছে? সেটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলি। নার্গিস বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার,
বুঝতে পেরেছি। সো ছোট্ট করে একটু লিখে রাখিস ইন্ডাকটিভ ইফেক্টের ডেফিনেশনটা। অর্ণব ক্লিয়ার তো? ডেফিনেশনটা একবার বলবো? হ্যাঁ বলছি। অর্ণব শোনা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, মাইক খারাপ। has raised a hand. Okay, okay, ঠিক আছে। সো একটু লিখে রাখিস the phenomenon where the sigma electron displacement occurred is called the phenomenon where the sigma electron displacement occurred is called the inductive effect. Okay, ঠিক আছে। লিখেছিস প্রকাশ? স্যার লিখেছি। ওকে, সো ইন্ডাকটিভ এফেক্ট আমাদের দু রকমের হয়, ঠিক আছে? একটাকে আমরা বলি প্লাস আই এফেক্ট আর একটাকে আমরা বলি মাইনাস আই এফেক্ট। ওকে, ঠিক আছে? প্লাস আই এফেক্ট মানে যারা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। লিখে রাখিস নিচে ব্র্যাকেট দিয়ে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ওকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর মাইনাস আই নিচে লিখে রাখিস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। বুঝতে পেরেছিস তো নার্গিস? হ্যাঁ স্যার। ওকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপের কিছু এক্সাম্পল হয়, যেরকম লিখে রাখিস এক্সাম্পল মিথাইল, এনি অ্যালকাইল গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি? যারা ইলেকট্রনটাকে টেনে নেয়, ঠিক আছে, মানে নিজের দিকে নিয়ে নেয়। সেরকম কি কে আছে জাস্ট একটু অর্ডারটা লিখে নিস, ঠিক আছে? ফার্স্টে লিখে রাখিস NH মাইনাস NR3 প্লাস গ্রেটার দ্যান SR2, NH3 প্লাস গ্রেটার দ্যান NO2 গ্রেটার দ্যান CN গ্রেটার দ্যান COOH greater than fluorine, bromine, iodine, OR, OH greater than OR. ওকে, এই অর্ডারটা একটু লিখে রাখিস নার্গিস। প্রকাশ লেখা হয়ে গেলে বলিস। হয়েছে? স্যার আয়োডিনের পর কি? আয়োডিন গ্রেটার দ্যান OH গ্রেটার দ্যান OR। ঠিক আছে। ওকে, এটা অফ করবো, ইরেজ করবো নার্গিস? হ্যাঁ স্যার। ওকে, এটা আমি বলছি এটা কি অ্যাপ্লিকেশন আছে, আমি আগে মুভ করে নিই, তারপরে সব এক্সাম্পল করাচ্ছি। আগে তারপরটা হেডিং কর কার্বোক্যাটায়ন বলে। কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন বলে হেডিং কর। কার্বোক্যাটায়ন বলে, কার্বোক্যাটায়ন মানে কি? যেখানে ইলেকট্রন শর্টেজ হয় সেটাকে আমরা কার্বোক্যাটায়ন বলি। ওকে, যেখানে ইলেকট্রন শর্টেজ হবে সেটাকে আমরা কার্বোক্যাটায়ন বলি, তার মাথার উপর প্লাস চার্জ আর ক্যাটায়ন থাকে। ওকে, সো ফার্স্ট একটা লেখ CH এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, 1 ডিগ্রি 2 ডিগ্রি। এবার দেখ ডিগ্রি কাকে বলে? কার্বোক্যাটায়নের সাথে যতগুলো কার্বন অ্যাটাচ থাকে সেটাকে ডিগ্রি বলে।
বুঝতে পেরেছিস? কার্বোক্যাটায়নের সাথে যতগুলো কার্বন অ্যাটাচ থাকে সেটাকে ডিগ্রি বলে। দেখ এই কার্বোক্যাটায়নটার সাথে জাস্ট ওয়ান কার্বন ইজ অ্যাটাচ, দ্যাট ইজ কল্ড দ্য 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটার সাথে দেখ 2 কার্বনস আর অ্যাটাচ, দ্যাট ইজ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বনটার সাথে দেখ 3 কার্বনস আর অ্যাটাচ, দ্যাট জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নার্গিস, প্রকাশ, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা বল দেখি নার্গিস, এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন নার্গিস? 2 ডিগ্রি। ইয়েস। এটা বল দেখি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন প্রকাশ? প্রকাশ এটা বল কত ডিগ্রি? ইয়েস, ঠিক আছে, বুঝে গেছিস, ঠিক আছে। এবারে এটা লিখে লিখবি হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস কার্বোক্যাটায়ন। হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস কার্বোক্যাটায়ন। অন্যকে তো জিজ্ঞেস করতে পারবো না, অন্য কোনো রেসপন্স করবে না। এটা কোশ্চেনটা লেখ, হোয়াট উইল বি দ্য স্টেবিলিটি অফ what will be the stability order of this carbocation? What will be the stability order of this carbocation? Okay, লিখেছিস নার্গিস? লেখা আছে। ওকে, দেখ কার্বোক্যাটায়ন মানে কি প্রকাশ? কার্বোক্যাটায়ন মানে ইলেকট্রন শর্টেজ আছে, যে সেন্টারটা কার্বনটা যেটা আছে সেখানে ইলেকট্রন শর্টেজ আছে। ভাব তোকে স্টেবল বলছে। আমি যদি বলি তুই যদি তোর সব টাকা তো কোনো বন্ধুকে ডোনেট করে দিস তাহলেও ইউ আর নট স্টেবল, এবং যদি সব টাকা তোর বন্ধুর কাছ থেকে নিয়ে নিস তাহলেও ইউ আর নট স্টেবল, বিকজ ইফ ইউ ডোনেট এভরিথিং, ঠিক আছে, তাহলে ইউ উইল পসেস আ ক্যাটায়ন। ওকে, অ্যান্ড ইউ অ্যাকসেপ্ট এভরিথিং, দেন ইউ উইল পসেস আ অ্যানায়ন অর নেগেটিভ চার্জ। বুঝতে পেরেছিস? তাহলে কার্বোক্যাটায়নটাকে প্রকাশ বলে কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি করার জন্য আমরা কি করব? যেহেতু শর্টেজ অফ দ্য ইলেকট্রনস আছে তাহলে আমরা ফুলফিল করব না আরো উইথড্র করে নেব? নার্গিস? ফুলফিল করার চেষ্টা করব। ইয়েস। নার্গিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখ এখানে সিএসসি গ্রুপে কি এফেক্ট থাকে এক্ষুনি দেখালাম, প্লাস আই এফেক্ট থাকে। প্লাস আই মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাই তো? সিএসসি গ্রুপে কি এফেক্ট থাকে? প্লাস আই এফেক্ট, যারা ইলেকট্রন ডোনেট করে। তুই বল এখানে একটা প্লাস আই এফেক্ট একটা কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করছে, এখানে দুটো প্লাস আই এফেক্ট এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করছে, এখানে তিনটে প্লাস আই এফেক্ট এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করছে। হুইচ ওয়ান ইজ দ্য মোর স্টেবল? 3 ডিগ্রি। বল নার্গিস। 3 ডিগ্রি। Okay, that's for the reason 3 degree carbocation is more stable than 2 degree than 1 degree. Okay, ঠিক আছে? এটা যদি কার্বো অ্যানায়ন থাকতো, কার্বো অ্যানায়ন মানে কি? এখানে ইলেকট্রন এক্সেস আছে, প্রত্যেকটা মাথার উপর জাস্ট মাইনাস দিয়ে দিলাম। ওকে, এবার বল দেখি 1 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ 1 ডিগ্রি। ইয়েস। তাহলে what will be the stability of the order of this carboanion? 1 degree greater than 2 degree greater than 3 degree. Why? Because নেগেটিভ মানে কি বোঝায়? এখানে এক্সেস অফ দ্য ইলেকট্রনস আছে, আমরা তো এক্সেস চাই না, এক্সেসটাকে কমাতে চাই। এখানে একটা প্লাস আই এক্সেস করছে, এখানে দুটো প্লাস আই এক্সেস করছে, এখানে তিনটে প্লাস আই এক্সেস করছে। তাহলে এক্সেসের মিনিমামটা কোথায়? 1 ডিগ্রি কার্বোয়ানায়ন। দ্যাটস ফর দ্য রিজন 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। প্রকাশ, আর ইউ গেটিং অর নট? হ্যাঁ স্যার। অর্ণব, অর্ণব বুঝতে পারছিস তো? নার্গিস, নার্গিস বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, পরের কনসেপ্টে হেডিং কর হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন আমি ইরেজ করলাম না, লিখে নে আগে, লেখা হয়ে গেলে বলিস। লেখা হয়ে গেলে বলিস, আমি নেক্সটটা বলছি। লিখেছিস? হ্যাঁ স্যার। ওকে, পরের হেডিং কর হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন মানে লিখে রাখ, beside the carbocation, beside the carbocation double bond carbon, beside the carbocation double bond carbon, beside the carbocation double bond carbon or free radical, or free radical, the carbon attached is called, the carbon attached is called
alpha carbon. The carbon attached is called alpha carbon. Okay. লিখেছিস beside the double bond carbon, comma দিলে carbocation or free radical. Or free radical, the carbon attached is called alpha carbon. The carbon attached is called alpha carbon. Okay. For a para change করলে the number of the hydrogen is attached with the alpha carbon is called alpha hydrogen. The number of the hydrogen is attached with the alpha carbon is called alpha hydrogen. The number of the hydrogen is attached with the alpha carbon is called alpha hydrogen. Is called alpha hydrogen. স্যার আরেকবার বলুন। The number of the hydrogen attached with the alpha carbon is called alpha hydrogen. Is called alpha hydrogen. Is called alpha hydrogen. Okay. হয়েছে স্যার। আবার পরে প্যারা চেঞ্জ করলে greater the number of the alpha hydrogens, greater it will be more stable. Greater the number of the alpha hydrogens, greater it will be more stable. Greater the number of the alpha hydrogen, greater it will be more stable. Okay. নার্গিস লিখেছিস? হ্যাঁ স্যার। ওকে, এবার একটা প্রবলেম দেখা যাক এই কনসেপ্টটা কি জিনিস। এটা কোশ্চেন লেখ। লেখ arrange the following, কোশ্চেনটা লেখ arrange the following in increasing order of stability. In increasing order of stability. Okay. লিখেছিস নার্গিস? লেখা হয়েছে নার্গিস? প্রকাশ? হ্যাঁ স্যার। এবার বল এটা কত ডিগ্রি কার্বোকার্বন নার্গিস? ফার্স্ট এরটা? হ্যাঁ 2 ডিগ্রি। 2 ডিগ্রি কোথায় রে? এখানে CH3 আছে 3 ডিগ্রি। হ্যাঁ, মানে কি এটা এরকম তো দেখতে না? উপরের দিকে একটা CH3 আছে তাই না রে? হ্যাঁ। তাহলে এটা কত ডিগ্রি কার্বোকার্বন? 3 ডিগ্রি কার্বোকার্বন। নেক্সট পরেরটা কত ডিগ্রি কার্বোকার্বন? 3 ডিগ্রি কার্বোকার্বন। তারপরটা 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি কোথায়? এটা তো দুটো আছে। হ্যাঁ নার্গিস কত ডিগ্রি? 3 নম্বরটা 2 ডিগ্রি। ইয়েস 2 ডিগ্রি কার্বোকার্বন। পরেরটা 1 ডিগ্রি, তারপরটা কোনো ডিগ্রি নয়। এবার তুই বল ইউ নো দ্যাট 3 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি, বাট হিয়ার 1 and 2 কম্পাউন্ডস আর দুটোই 3 ডিগ্রি কার্বোকার্বন। ওকে, তখন আমরা কি দেখব? তখন আমরা হাইপার কনজুগেশনের হেল্প নেব। হাইপার কনজুগেশন কি বললাম? বিসাইড দ্য কার্বোক্যাটায়ন অর ডাবল বন্ড কার্বন অর ফ্রি র্যাডিক্যাল, তার পাশের কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন। এর পাশের কার্বন কোনটা নার্গিস? এটা হলো আলফা কার্বন, এটা হলো আলফা কার্বন, এটা হলো আলফা কার্বন, তাই তো? এটার পাশের কার্বন তো এটা। প্রকাশ বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার। নার্গিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে এটার পাশের কার্বন, এইগুলোকে আমরা আলফা কার্বন বলি।
কি বলেছে আলফা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকবে সেটাকে আমরা বলবো আলফা হাইড্রোজেনস আলফা এই তাহলে বল এই কম্পাউন্ডটাতে কটা আলফা হাইড্রোজেনস আছে কাউন্ট করে বল নার্গিস এই কম্পাউন্ডটাতে হাউ মেনি আলফা হাইড্রোজেনস আর देयर ইন দিস 1 নাম্বার কম্পাউন্ড কটা আছে রে নার্গিস হ্যালো 8টা ইয়েস তিনটে ছটা দুটো আটটা তাই তো 8 আলফা হাইড্রোজেনস আর देयर একটাতে বল 2 একটাতে বল কটা আলফা হাইড্রোজেনস আছে 9টা 9টা এবার বল কি লেখা আছে গ্রেটার দ্য নাম্বার অফ দ্য আলফা হাইড্রোজেনস গ্রেটার ইট উইল বি মোর স্টেবল তাহলে বল কোনটা বেশি মোর স্টেবল হবে 2 নম্বরেরটা ইয়েস তাহলে 2 গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান 3 গ্রেটার দ্যান 4 গ্রেটার দ্যান 5 প্রকাশ অর্ণব নার্গিস বুঝতে পেরেছিস হ্যাঁ স্যার প্রকাশ হ্যাঁ স্যার ওকে ওকে নে লিখে নে নেক্সট তারপরে দিচ্ছি লেখা হয়ে গেলে বলিস হয়ে গেছে স্যার তাহলে হাইপার কনজুগেশন কোথায় কাজে লাগলো বুঝতে পেরেছিস তো নার্গিস হ্যাঁ স্যার হ্যাঁ এবার এটা বলে ফেল How many alpha hydrogens are there in this compound? How many alpha hydrogens are there in this compound? Nargis bole fel. How many alpha hydrogens are there in this compound? Count করে বল প্রকাশ অর্ণব বল দেখি অ্যান্সারটা চ্যাটে নার্গিস কটা হবে কি বলেছিলাম আলফা হাইড্রোজেন কিভাবে ক্যালকুলেট করতে হয় ডবল বন্ড কার্বনের পাশের কার্বন ফ্রি র্যাডিক্যাল অর কার্বোক্যাটায়ন ডবল বন্ড কার্বন কোনগুলো রে নার্গিস এটা হলো ডবল বন্ড কার্বন তাই তো এইটা হলো ডবল বন্ড কার্বন আর এইটা হলো ডবল বন্ড কার্বন এইগুলো ডবল বন্ড কার্বন বাট এর পাশে তো কেউ নেই তাই না হ্যাঁ তাহলে এটার পাশে আলফা কার্বন কোনটা নার্গিস বল আলফা কার্বন কোনটা আলফা কার্বন কোনটা এইটা আলফা কার্বন এইটা আলফা কার্বন আর এইটা আলফা কার্বন বুঝতে পেরেছিস না পারিসনি হ্যাঁ বুঝতে পেরেছি এবার কাউন্ট কর এই আলফা কার্বনটার সাথে কটা হাইড্রোজেন আছে প্রত্যুষ প্রকাশ দুটো হ্যাঁ হ্যাঁ দুটো এখানে দুটো আলফা হাইড্রোজেনস এখানে এখানে দুটো একটা একটা আর এখানে এখানে দুটো তাহলে টোটাল কটা 5টা তাহলে টোটাল 5 আলফা হাইড্রোজেনস আর দেয়ার বুঝতে পেরেছিস না পারিসনি হ্যাঁ বুঝতে পেরেছি ওকে না লিখে না তাড়াতাড়ি স্যার লেখা হয়ে গেছে ওকে পরেরটা হেডিং করে অ্যারোমেটিক বলে অ্যারোমেটিক কম্পাউন্ডস পরেরটা হেডিং করে অ্যারোমেটিক বলে ইরেজ করে দিলাম অ্যারোমেটিক কম্পাউন্ড বলে হেডিং করেছিস এবার কয়েকটা রুল লেখাবো তারপর আমরা প্রবলেম হবে ঠিক আছে সো এইগুলো প্রত্যেক বছরই একটা অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে কোশ্চেন আসে আগের বছর এসেছিল ফার্স্ট ইয়ারে যদি কোশ্চেন দেখিস দেখবি অ্যারোমেটিক কম্পাউন্ড থেকে কোশ্চেন এসেছিল তার আগের বছরও দিয়েছিল এভরি ইয়ারে একটা কোশ্চেন পাবি ঠিক আছে সো অ্যারোমেটিক কম্পাউন্ডে প্রথমে রুলগুলো লিখে নে হ্যাঁ রুল বলে লিখে নে ফার্স্ট এটা লেখ দ্য কম্পাউন্ড শুড বি সাইক্লিক দ্য কম্পাউন্ড শুড বি সাইক্লিক should be cyclic the compound should be cyclic okay লিখেছিস নার্গিস হ্যাঁ স্যার
2 number উল্টা লেখ, 2 number উল্টা লেখ, all the atoms in the aromatic compound, all the atoms in the aromatic compound should be planar or sp2 hybridization, should be planar or sp2 hybridization. Nargis, like Should be planar. All the atom in the aromatic compound should be planar or sp2 hybridization, or sp2 hybridization. Okay. Third number ulta lek, aromatic compound should have aromatic compound should should have 4n plus 2 pi electrons, where n is equal to 0, 1, 2, 3, dot infinite. n এর ভ্যালু can't be fractional, n এর ভ্যালু fractional হতে পারে না। নার্গিস লিখেছিস? প্রকাশ? হ্যাঁ স্যার। ওকে, সো পরেরটা লেখ অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস, রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 সেম হবে, ঠিক আছে? রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 সেম হবে, লিখে ফেল আগে। কিসের স্যার? অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, নেক্সট হলো অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি, আগেরটা ছিল অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা হবে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। নার্গিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, লিখে নে। ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার উল্টা সেম, লিখে নে। হয়েছে? আচ্ছা, লেখা হয়ে গেছে। ওকে, থার্ড নাম্বারটা উল্টা লেখ, the compound should have, third number উল্টা লেখ, the compound should have, এখানে লিখেছিলিস অ্যারোমেটিক কম্পাউন্ড লিখেছিলিস 4n plus 2 pi electrons, অ্যারোমেটিক অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডে জাস্ট 4n pi electrons, তারপরে যা লিখেছিলিস n এর ভ্যালু 0, 1, 2, 3 ডট ডট ডট, জাস্ট 4n pi electrons। হয়েছে? লিখেছিস নার্গিস? হ্যাঁ স্যার। ওকে, পরেরটা হেডিং কর নন অ্যারোমেটিক কম্পাউন্ড। আগে লিখে নে, তারপর আমি বোঝাচ্ছি। নন অ্যারোমেটিক কম্পাউন্ড, নন, NONE, নন অ্যারোমেটিক কম্পাউন্ড। অন্য বেরিয়ে গেছিলিস নাকি? নন অ্যারোমেটিক কম্পাউন্ড লেখ, any one of the above criteria, any one of the above criteria lacks, it will form non aromatic compound. Any one of the above criteria lacks, any one of the above criteria, any one of the above criteria lacks, it will form non aromatic compound, it will form non aromatic compounds।
তোদেরকে বিভিন্ন রকম কম্পাউন্ডের ড্র করে দেবে, ঠিক আছে? তোকে বলবে হুইচ ওয়ান ইজ অ্যারোমেটিক, হুইচ ওয়ান ইজ নন অ্যারোমেটিক, হুইচ ওয়ান ইজ অ্যান্টি অ্যারোমেটিক, বা ইজ ইট অ্যারোমেটিক, ইজ ইট নন অ্যারোমেটিক, ইজ ইট অ্যান্টি অ্যারোমেটিক। নার্গিস বুঝতে পেরেছিস কিরকম কোশ্চেন হবে? হ্যাঁ স্যার। ওকে, চল এবার আমরা প্রবলেম দেখা যাক। অফ করে দিই, এটা ইরেজ করে দিই। হ্যাঁ। বল এই কম্পাউন্ডটা অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। কি বলেছে? অ্যারোমেটিক হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন কি? সাইক্লিক হতে হবে। সাইক্লিক মানে ক্লোজ শেপ, সাইক্লিক হয়ে আছে। ওকে, সেকেন্ড নাম্বার কি বলেছে? প্রত্যেকটা অ্যাটমকে, হ্যাঁ বল, ফোন করছে ওই সিদ্ধার্থ স্যার, না ফোন করছে। হ্যাঁ কেন? সো সেকেন্ড নাম্বার কি যেন বললাম, হ্যাঁ সেকেন্ড নাম্বার রুলটা কি? সেকেন্ড নাম্বার রুলটা বলেছে প্রত্যেকটা অ্যাটম sp2 হতে হবে, প্রত্যেকটা অ্যাটমকে প্ল্যানার হতে হবে, প্ল্যানার ওর sp2 হাইব্রিডেশন, তাই তো নার্গিস? হ্যাঁ স্যার। ওকে, দেখ প্ল্যানার কখন হয়? যখন প্রকাশ, বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে কোনো রেসপন্স করছিস না তো? ওই এখানে একটু আওয়াজ আসছে করে পড়ছি। ওকে, দেখ সি সিঙ্গেল বন্ড সি, তখন এটার হাইব্রিডেশন কত হয়? sp3। সি ডবল বন্ড সি, এটার হাইব্রিডেশন কত হয়? sp2। সি ডবল বন্ড সি আর সি ট্রিপল বন্ড সি, এটাকে আমরা বলবো sp হাইব্রিডেশন, তাই তো রে? নার্গিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে দেখ ডবল বন্ডস মানে sp2, দেখ এটা sp2 হাইব্রিডেশন, এটাও sp2, এই অ্যাটমটাও sp2, প্রত্যেকটা অ্যাটমই দেখ sp2 আছে, তাই তো? তাহলে সেকেন্ড নাম্বার রুলটা ফুলফিল করে গেল। প্রকাশ, ইজ ইট ক্লিয়ার? হ্যালো, ওকে। থার্ড নাম্বার রুলটা কি বলেছে? 4n + 2 পাই ইলেকট্রনস হতে হবে। হোয়ার দ্য n এর ভ্যালু কি হতে হবে? 0 1 ডট ডট ডট, মানে ইন্টিজার হতে হবে, কান্ট বি ফ্র্যাকশনাল। ওকে, এখানে হাউ মেনি পাই বন্ডস আর দেয়ার? 3 পাই বন্ডস, একটা দুটো তিনটে, 3 পাই বন্ডস। একটা পাই বন্ডসে কটা ইলেকট্রন থাকে? দুটো, তাহলে টোটাল কটা ইলেকট্রনস থাকবে? 6টা। তাহলে তুই এবার ইকুয়েশনে ফেল, 4n + 2 = 6, 4n = 4, n এর ভ্যালু 1। তাহলে দেখ n এর ভ্যালু কিন্তু ফ্র্যাকশনাল হয়নি, তাহলে আমাদের অ্যারোমেটিক কন্ডিশন কিন্তু ফুলফিল করেছে। দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝতে পেরেছিস নার্গিস, না বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রকাশ? হ্যাঁ স্যার। ওকে, এবার আমি বিভিন্ন রকম এক্সাম্পল লিখে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার তোরা সলভ করে বলবি পরপর। আমি ইরেজ করছি, হ্যাঁ? আমার খাতার এক্সাম্পল গুলো ভালো করে করবি, নতুন করে এক্সাম্পল করতে লাগবে না, এই খাতা থেকে পেয়ে যাবি যদি দেয়। এবার পরপর করে লিখতে থাকবি।
এইগুলো আগে লিখে নে, 10 টাকা কর, তারপরে বলছি পরেরটা। লিখে নে আগে, তারপরে সলভ হচ্ছে। লেখা হয়ে গেলে বলিস নার্গিস। প্রকাশ লেখা হয়ে গেলে বলিস। স্যার হয়ে গেছে। প্রকাশ হয়েছে? হ্যাঁ স্যার লিখছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো আমরা সলভ করি ফার্স্ট এরটা। তাহলে দেখ নার্গিস বল ফার্স্ট এরটা কি হবে? নার্গিস ফার্স্ট এরটা বল কি হবে? সাইক্লিক আছে, সাইক্লিক হবে। ওকে হ্যাঁ। সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা বল। সাইক্লিক আছে, সাইক্লিক হবে। তারপর সেকেন্ড নাম্বার উল্টা, প্রত্যেকটা অ্যাটমকে sp2 হতে হবে, তাই তো রে? হ্যাঁ। প্রত্যেকটা অ্যাটমকে sp2 হতে গেলে দেখ এইটা sp2 অ্যাটম, এটা sp2 অ্যাটম। হ্যাঁ। ওকে এই যে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নটাও sp2, কার্বোক্যাটায়নটাও sp2 অ্যাটম। ওকে সো দেখ তাহলে আমাদের সেকেন্ড নাম্বার উল্টা ফুলফিল করলো। ওকে এন্ড থার্ডটা কি বল? থার্ড নাম্বার উল্টা কি বলেছে? 4n + 2 পাই ইলেকট্রনস হতে হবে। হ্যাঁ এখানে কটা পাই ইলেকট্রনস আছে? জাস্ট দুটো পাই ইলেকট্রনস আছে। তাহলে 4n + 2 = 2। তাহলে 4n = 0, n = 0। তাহলে n এর ভ্যালু 0 হচ্ছে। তাহলে আমরা এটা বলবো অ্যারোমেটিক। বুঝতে পেরেছিস নার্গিস? অ্যারোমেটিক। প্রকাশ? হ্যাঁ। প্রকাশ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। অর্ণব ভাই, অর্ণব একবার একটুখানি কংগ্রেসের হাতটা দেখিয়ে দে একটু। অর্ণব রে, হ্যালো ক্লাসে আছিস? দাঁড়া আমি একটু চাটা নিয়ে আসছি। So first at aromatic, next ঋষা বল, আর প্রকাশ বল দেখি পরেরটা, সেকেন্ডটা। পরেরটাতে স্যার কার্বন অ্যানায়ন আছে তো এটা। হ্যাঁ কার্বন অ্যানায়ন আছে। এটাতে আমরা পরে রেজোনেন্স শিখবো, ঠিক আছে? আজকে যদি টাইম হয় আজকেই রেজোনেন্স শিখবো। তাহলে এখানে দেখ রেজোনেন্স যাবে। ওকে রেজোনেন্স মানে কি? এটা এখানে পড়লো, এটা এখানে গেল। ওকে এই যে নেগেটিভটা মানে ভাববি দুটো ইলেকট্রন আছে। কি বললাম? নেগেটিভটার মানে দুটো ইলেকট্রন। নার্গিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। দেখ এই পাই বন্ডসটা আমরা পরে দেখতে পারবো যখন রেজোনেন্স শিখবো। এই পাই বন্ডসটা যদি না থাকে তাহলে কিন্তু এটা রেজোনেন্স হতো না বা এটা sp2 হতো না। এখন এই পাই বন্ডসটা আছে, দ্যাটস ফর দ্য রিজন রেজোনেন্স ইজ হ্যাপেন্ড, দ্যাটস ফর দ্য রিজন দিস কার্বন অ্যাটম ইজ sp2 হাইব্রিডাইজ। আর নার্গিস, প্রকাশ, আর ইউ গেটিং অর নট? হ্যাঁ স্যার। অর্ণব ওকে তাহলে দেখ এখানে কটা পাই ইলেকট্রনস আছে নার্গিস? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে 4n + 2 = 6। n এর ভ্যালু কত? 1। তাহলে দিস ইজ দ্য অ্যারোমেটিক কম্পাউন্ড বিকজ এটা sp2, এটা sp2, এটা sp2, এটাও sp2 এন্ড দিস ইজ অলসো দ্য sp2। নেগেটিভ মানে কিন্তু sp2 হয় না, ক্যাটায়ন মানে sp2 হয়। বাট এখানে এই নেগেটিভটা কিন্তু রেজোনেন্স পার্টিসিপেট করছে, দ্যাটস ফর দ্য রিজন আফটার রেজোনেন্স ইট উইল ফর্ম আ ডবল বন্ড, দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ দ্য sp2 হাইব্রিডেশন। নার্গিস বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। প্রকাশ ভাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে নেক্সট থার্ডটা বলে ফেল। নার্গিস থার্ডটা বল দেখি। স্যার এটা হবে না। কি হবে না? কি হবে এটা তাহলে? অ্যারোমেটিক নন নন অ্যারোমেটিক কম্পাউন্ড। নন অ্যারোমেটিক কেন বল? একটা কারণ 4n + 2 হ্যাঁ 4n + 2 স্যাটিসফাই করলেও এই যে এই ভাই sp2 নয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দ্যাটস ফর দ্য রিজন যে কোনো একটা ইনফরমেশন যদি ল্যাকিং করে বা একটা ক্রাইটেরিয়া যদি ল্যাকিং করে তাহলে দেন ইট উইল ফর্ম নন অ্যারোমেটিক।
এটার জন্য এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ডস। বুঝতে পেরেছিস নার্গিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট বল, নেক্সট বল প্রকাশ। 4টে sp2 তো আছে। হ্যাঁ হ্যাঁ, এটা sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, বাট এখানে দেখ কটা পাই ইলেকট্রনস আছে, একটা দুটো তিনটে চারটে, মানে 4n + 2 = যদি 4 করিস তাহলে 4n = 2 হবে, n এর ভ্যালু ফ্র্যাকশনাল হবে, যেটা ইজ ইম্পসিবল। ঠিক আছে, হতে পারে n এর ভ্যালু ফ্র্যাকশনাল, বাট ইফ উই ফলো 4n = 4 তাহলে n এর ভ্যালু 1 হচ্ছে, যেটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডকে ফলো করছে, তাই তো নার্গিস? হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ দ্য অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি অ্যারোমেটিক। ওকে প্রকাশ, বুঝতে পেরেছিস তো রে? হ্যাঁ স্যার। ওকে, পরেরটা বল, পরেরটা বল, তাড়াতাড়ি বল পরেরটা। নার্গিস বলে ফেল পরেরটা। এটা অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিক হবে বলছিস, তাই তো? তাহলে দেখ একটা দুটো তিনটে চারটে, অ্যারোমেটিক এখানে রেজোনেন্স হবে না তো? রেজোনেন্স হবে তো, এই তো এখানে যাচ্ছে, এটা পড়ছে, তাহলে এটা sp2, এটা sp2, এটা sp2। নার্গিস এটা কি অ্যারোমেটিক হবে? নার্গিস ইজ ইট অ্যারোমেটিক? না হবে না। তাহলে কি হবে এটা? দেখ কটা পাই ইলেকট্রনস আছে, একটা দুটো তিনটে চারটে, একটা। চারটে মানে কি 4n = 4 স্যাটিসফাই করছে, মানে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড স্যাটিসফাই করছে, তাই তো? হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেগেটিভ মানে দুটো ইলেকট্রনস, আর যদি রেজোনেন্স যায় তাহলে রেজোনেন্স কিভাবে যায়? কনজুগেটেড পাই বন্ডস, মানে একটা ছেড়ে একটা। দেখ এটা কি একটা ছেড়ে একটা, যদি এখানে পাই বন্ডসটা না থেকে যদি এখানটা থাকতো তাহলে কিন্তু রেজোনেন্স যেত না, মানে এটা sp2 হতো না। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, পরেরটা বল দেখি নার্গিস, প্রকাশ বল দেখি। কম্পাউন্ডটার উপরে H এর উপরে স্যার কি আছে এখানটাতে? হ্যাঁ হ্যাঁ, কম্পাউন্ডটা না ঠিক করে লিখতে পারিনি। কোনটা রে? ওই 6 নম্বরটা H এর উপরে ওটা কি আছে? এই চলো বি, বি বোরন, বোরন, বি, বি ফর বোরন। বোরন কত নাম্বার গ্রুপে আছে? 13 নাম্বার গ্রুপে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, মনে পড়ছে না ভুলে গেছিস? না মনে নেই। বল দেখি নার্গিস বল। নার্গিস বল এটা কি হবে? নার্গিস অ্যারোমেটিক। অ্যারোমেটিক বলছিস কেন রে? মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বোরনের ভ্যাকেন্ট p অরবিটাল আছে, দ্যাটস ফর দ্য রিজন দিস পাই বন্ড ক্যান ওভারল্যাপ উইথ দ্য boron vacant p, that's for the reason this is the sp2 hybridization and all the atoms are sp2 hybridization and 4 pi 1 2 3 4 5 6 pi electrons are there. It means 4n + 2 = 6, 4n = 4, n = 1. বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যালো দাদা, ক্লাসে আছি। হ্যালো, 6:30 6:30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, তার নার্গিস এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে n 4n + 2 স্যাটিসফাই করছে, দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড। নেক্সট বলে ফেল, নেক্সট বলে ফেল নার্গিস, প্রকাশ। অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক, তাই তো? একটা দুটো তিনটে চারটে, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক। বাড়িতে কিন্তু এই প্রবলেমগুলো ভালো করে প্র্যাকটিস করিস। নার্গিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাড়াতাড়ি পরেরটা বল, এটা চলে যায় 8। এইটা বলে ফেল নার্গিস, এইটা বল। দেখ এখানে একটা দুটো তিনটে চারটে, এখানে অক্সিজেনের লোন পেয়ার এখানে পার্টিসিপেট করেছে, তাই তো? তার জন্য এটা sp2 হাইব্রিডেশন। বুঝতে পেরেছিস নার্গিস না বুঝতে পারিসনি? হ্যাঁ।
হ্যাঁ বুঝতে পেরেছি আর এবার। কটা পাই ইলেকট্রনস আছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে? না, চারটে নয়, এই যে লোন পেয়ারটা এখানে পড়েছে দুটো আর ছটা হলো, বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ তাহলে এটা অ্যারোমেটিক হবে। হ্যাঁ, এটা লোন পেয়ারটা, এটা কিন্তু কাউন্ট করতে ভুলিস না। আমার কিন্তু প্রত্যেক রকমের টাইপের প্রবলেম করানো আছে, সো জাস্ট ফোকাস অন মাই প্রবলেমস এন্ড যে কোনো প্রবলেম পারবি, ঠিক আছে? যা যা এক্সেপশনাল হয় সবগুলোই আমার করানো আছে। কিন্তু দেখ এখানে কিন্তু লোন পেয়ার মানে 2 ইলেকট্রনস আর देयर ইন দিস কম্পাউন্ড, 1 2 3 4 5 6, 6 means 4n plus 2 is equal to 6, n means 1, so it is the aromatic compound. Okay, বুঝতে পেরেছিস নার্গিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। প্রকাশ ভাই, হ্যাঁ স্যার। অর্ণব, your audio setup is causing echo. Okay. পরটা নার্গিস বলে ফেল দেখি। অ্যারোমেটিক হবে স্যার। নার্গিস, হ্যাঁ স্যার অ্যারোমেটিক হবে এটা। ওকে, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। 10টা মানে 4n plus 2 is equal to 10, 4n is equal to 8, n এর ভ্যালু 2। টিজার হচ্ছে অ্যারোমেটিক কন্ডিশন ফুলফিল করছে, প্রত্যেকটা অ্যাটমই sp2 অ্যারোমেটিক কন্ডিশন ফুলফিল করছে, সাইক্লিক ফুলফিল করছে, বাট কি দেখাচ্ছে রে? দাঁড়া তো একটুখানি, স্ক্রিনে একটা জিনিস লেখা উঠেছে, আমি একটুখানি টেকনোলজিক্যাল টিমকে ডেকে নিয়েছি, একটুখানি দাঁড়া, 1 মিনিট দাঁড়া। কোথায় গো জয়দা? হ্যাঁ জয়দা কোথায়? ওখানে একটু অনেক প্রবলেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই ম্যাডাম একটু কি এসছে হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, দেখ এখানে এই 10 পাই ইলেকট্রনস আছে নার্গিস, 1 2 3 4 5 6 7 8 9 10 and every atom has a sp2 hybridization, তাই তো? বাট দেখ এখানে একটা হাইড্রোজেন কি দেখতে পাচ্ছিস না তোরা? ঠিক আছে, যেখানে একটা হাইড্রোজেন আছে, দেখ এখানে এই কার্বনটা কটা বন্ডস আছে? 1 বন্ডস 2 বন্ডস 3 বন্ড, তাহলে আরেকটা যে বন্ড পড়ে আছে সেখানে একটা হাইড্রোজেন আছে নার্গিস, আছে তো? এখান থেকে একটা হাইড্রোজেন আছে, তাই তো? এখান থেকে একটা হাইড্রোজেন আছে, এখান থেকে একটা হাইড্রোজেন আছে, তাই তো রে? হ্যাঁ হ্যাঁ তাহলে these two hydrogen just repel each other. Okay, হ্যাঁ these two hydrogen just repel each other. If it repel, then the bond will be the above the ring, মানে এই দুটো জাস্ট রিং এর বাইরে বেরিয়ে যাবে, তাই না? যদি দুটোকে ধাক্কা দেয়। হ্যাঁ হ্যাঁ আর if it happens, একটু প্রবলেম হচ্ছে, ঠিক করে দিই। কি একটা ফাই কি চলে এসেছিল, যেটা মানে কি একটা এসেছিল, ম্যাডাম ঠিক করে দিয়েছে। জয়দা মাঝে মাঝে উড়ে যাচ্ছে, পুরো ব্ল্যাক হয়ে গেছিল নাকি? হ্যাঁ স্যার। সো দ্যাট দিস টু হাইড্রোজেন জাস্ট রিপিল ইচ আদার। এটা যদি রিপিল করে তাহলে তো এটাই বন্ডের থেকে বেরিয়ে যাচ্ছে, মানে প্ল্যানার তো আর থাকছে না। কন্ডিশন কি? প্রত্যেকটা অ্যাটমকে প্ল্যানার হতে হবে, তাই তো নার্গিস? হ্যাঁ এটা কিন্তু বন্ডের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তো প্ল্যানার থাকছে না। দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ আ নন অ্যারোমেটিক কম্পাউন্ড, দিস ইজ আ আইআরটি প্রবলেম। বুঝতে পেরেছিস না পারিসনি?
হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা একটু ছোট্ট করে লিখে রাখতে পারিস সাইডে। লাইক দিস টু ইন্টারফেসিং হাইড্রোজেন জাস্ট রিপিল ইচ আদার। These two interfacing hydrogen just repel each other. These two interfacing hydrogen just repel each other, and it will create this repel each other, and the bond will be the above the ring, and bond will be the above the ring. So it loses the planarity. And non-aromatic compounds. বুঝতে পেরেছিস নার্গিস? হ্যাঁ ওকে, নেক্সট বলে ফেল। নেক্সটটা বলে ফেল। দেখ নার্গিস, একটা প্রকাশ, একটা দুটো তিনটে চারটে, এটা sp2, এটা sp2, এটা sp2, এটা sp2, এই যে এনটাতে চারটে কার্বন, চারটে বন্ড আছে। চারটে বন্ড মানে কি? দিস ইজ দ্য sp3 হাইব্রিডেশন। বুঝতে পেরেছিস নার্গিস না পারিসনি? আরেকবার বলো। এই যে নাইট্রোজেনে দেখ চারটে বন্ড দেখতে পাচ্ছি আমরা, একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড। যতগুলো সিগমা বন্ড থাকে সেটা দিয়ে আমরা হাইব্রিডেশন করি। ওকে, তাহলে দেখ sp3 হচ্ছে, sp3 মানে কি 3 + 1 করে 4 হয়, তাই তো নার্গিস? হ্যাঁ তাহলে sp3 তো প্ল্যানার নয়। আমরা পরে যখন কেমিক্যাল বন্ডিং শেখাবো তখন দেখবি sp3 প্ল্যানার নয়। ঠিক আছে, সো দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ দ্য নন অ্যারোমেটিক কম্পাউন্ড, বিকজ একটা অ্যাটম sp3 হাইব্রিডেশন। ফোকাস বুঝতে পারিস তো? পেরেছি স্যার। আবার বলতে হবে অর্ণব ভাই? আবার বলবো? আরেকবার বলুন। এই যে নাইট্রোজেন অ্যাটম দেখ, এই যে নাইট্রোজেন অ্যাটমের কটা বন্ড দেখতে পাচ্ছিস? একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড। তা চারটে বন্ড হলে কি হাইব্রিডেশন হবে? দেখ sp3, sp3 মানে কি? sp3 মানে কি? এই তিনটে আর একটা চারটে। sp2 মানে কি? টোটাল কটা থাকবে? তিনটে থাকবে, তিনটে সিগমা বন্ড থাকবে। এই যে এইগুলোতে দেখতে পাচ্ছিলিস, এটা sp2 কেন হচ্ছে? এখানে তিনটে সিগমা বন্ডস, একটা বন্ড, দুটো বন্ড, এই একটা, তিনটে সিগমা বন্ডস। কার গান চলছে রে? হ্যাঁ, ক্লাস, অনলাইন ক্লাস চলছে, আমি বেরিয়ে ফোন করছি। কার গান চলছে? তোদের কার গান চলছে নাকি? না স্যার, না আমি একটা মাইক বন্ধ করে রেখেছি। স্টুডিওতে কার ফোন ফেলে চলে গেছে। সো এবার বুঝতে পেরেছিস প্রকাশ? এই যে দেখ যতগুলো সিগমা বন্ডস মানে দেখ sp3 তে কটা সিগমা বন্ডস আছে? চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। এই যে sp2 করছিলিস, এখানে কটা সিগমা বন্ডস আছে? এই একটা বন্ডস, এই দুটো বন্ডস, এই তিনটে, একটা হাইড্রোজেন আছে। দ্যাটস ফর দ্য রিজন দিস ইজ দ্য sp2। বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নার্গিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, এগুলো ভালো করে লিখে নে, আর একটা দুটো প্রবলেম করাবো, তারপরে নতুন টপিকসে যাব। লেখা হয়ে গেছে স্যার। ওকে, ইরেজ করে দিই। নেক্সট আরেকটা এই প্রবলেমটা করে ফেল দেখি। এটা বল দেখি নার্গিস কি হবে। এটা বল দেখি, দিস ইজ অ্যারোমেটিক এন্ড নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। নার্গিস, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। স্যার বুঝতে পারছি। দেখ এখানে কটা অ্যাটম আছে, এখানে কটা পাই ইলেকট্রন। আগেরটাতে কি ছিল? আগেরটাতে যেহেতু দুটো হাইড্রোজেন ইন্টারফেসিং করেছিল, রিপিল করেছিল, তাই বেরিয়ে গেছিল, মানে প্ল্যানেটে লুজ করেছিল। বাট এখানে তো প্ল্যানেটে লুজ করা গল্প নেই, কারণ কি হাইড্রোজেনটা উপরে আছে, মানে অ্যাবভ দ্য রিং, মানে তো দূরে থাকলে তো রিপিল করতে পারবে না। না, তখন তার নরমাল প্ল্যানেটে লুজ করার কোনো গল্প নেই, তাই জন্য 10 পাই ইলেকট্রনস, প্রত্যেকটা sp2 অ্যাটম। এটা অ্যারোমেটিক। বুঝতে পেরেছিস? হ্যাঁ, যা যা প্রবলেম এক্সেপশনাল হওয়ার কথা আমার সব করানো হয়ে গেছে। ঠিক আছে, অ্যারোমেটিক থেকে, এবং এখান থেকে একটা পাবি। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। ভালো লেগেছে এটা? নার্গিস পুরোটা বুঝতে পেরেছিস তো?
হ্যাঁ স্যার পুরোটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিস। হ্যাঁ হ্যাঁ ওকে, পরে হেডিং কর রেজোনেন্স বলে, রেজোনেন্স বলে হেডিং কর। কি হলো, কে বেরিয়ে গেল? নার্গিস বেরিয়ে গেল। অন্য বুঝতে পেরেছিস? ওকে, রেজোনেন্স বলে হেডিং কর। করেছিস? দেখ রেজোনেন্স মানে কি বোঝায়, আমরা ইন্ডাকটিভ এফেক্ট মানে কি দেখেছি, ইন্ডাকটিভ এফেক্ট মানে সিগমা বন্ডসকে, সিগমা বন্ডের ইলেকট্রনটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি, ঠিক আছে। রেজোনেন্স মানে কি বোঝায়, রেজোনেন্স মানে পাই বন্ডের ইলেকট্রনটা জাস্ট শিফটেড হবে। কি বললাম, রেজোনেন্স একটা হাইপোথেটিক্যাল আর থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে প্র্যাকটিক্যাল কোনো কনসেপ্ট নয় বা প্র্যাকটিক্যাল কোনো আইডিয়াও নয়, ঠিক আছে। ইটস জাস্ট আ থিওরিটিক্যাল কনসেপ্ট। এখানে কি ব্যাপার হয়, এখানে জাস্ট পাই বন্ডের শিফটেড হয়, কোনো অ্যাটমের পজিশন কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট শিফটেড অফ দ্য পাই বন্ডস। এটা বুঝতে পেরেছিস? পেরেছিস না পারিস নার্গিস? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, জাস্ট পাই বন্ডটাকে আমরা ডিফারেন্ট ভাবে শিফটেড করব, ঠিক আছে। এবার ডিফারেন্ট করে শিফটেড করে আরেকটা ক্যানোনিক্যাল বা আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম হবে, ঠিক আছে। তোকে কোশ্চেন করবে হাউ মেনি রেজোনেটিং স্ট্রাকচারস আর ফর্ম, ঠিক আছে, বা হুইচ এফেক্ট, না রকম এরকম ডিফারেন্ট কোশ্চেন আমরা দেখতে পারবো, ঠিক আছে। ভাব লেটস সাম এক্সাম্পল, একটা বেঞ্জিন রিং নিলাম, ওকে। এই দেখ পাই বন্ড রেজোনেটিং স্ট্রাকচার বলেছে তোকে কোশ্চেনটা আছে ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচারস, ঠিক আছে। ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার মানে কি, জাস্ট রেজোনেটিং স্ট্রাকচার কিভাবে বানানো হয়, যেটা পাই বন্ডের শিফটেড হয়। আমরা এক্ষুনি শিখলাম জাস্ট পাই বন্ডের শিফটেড হবে, ওকে। এই পাই বন্ডটা এখানে গেল, এই পাই বন্ডটা এখানে গেল, এই পাই বন্ডটা উঠে এর মাথায় গেল, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে বল। এই পাই বন্ডটা উঠে এখানে গেল মানে কি, এখানে ডবল বন্ডস হলো, এই কার্বন থেকে ইলেকট্রন শর্টেজ হলো, দ্যাটস ফর দ্য রিজন এখানে কার্বোক্যাটায়ন হলো। এই পাই বন্ডটা উঠে এই কার্বনের মাথায় গেল, দ্যাটস ফর দ্য রিজন এখানে নেগেটিভ হলো। এইটুকুনি বুঝতে পেরেছিস না পারিস নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। প্রকাশ? হ্যাঁ স্যার। ওকে, পরেরটা দেখ, পরের স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে। এই নেগেটিভ মানে কি, এক্সেস অফ দ্য ইলেকট্রন। এটা কি করবে, এটা এখানে পড়বে, এই পাশের বন্ডটাতে পড়বে, আর এইটা উঠে গিয়ে এই পাশের কার্বনে যাবে, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা কি রকম দেখতে হবে বল। স্ট্রাকচারটা দেখতে হবে এরকম, ডবল বন্ড, এই মাইনাসটা এখানে পড়লো মানে কি, এখানে একটা ডবল বন্ড ক্রিয়েট হলো, এই ডবল বন্ডটা উঠে এর মাথায় গেল মানে কি, এখানে একটা প্লাস ক্রিয়েট হলো। বুঝতে পেরেছিস না পারিস? নার্গিস বুঝতে পেরেছিস? ওকে, তাহলে হ্যাঁ এই নেগেটিভটা এবার এখানে পড়লো, তাহলে গিয়ে দেখ এই স্ট্রাকচারটাই চলে আসছে, তাই তো নার্গিস? দেখ এইটা যখন এটা পড়বে তখন এই স্ট্রাকচারটাই ব্যাক করছে। তাহলে অ্যাকচুয়ালি রেজোনেটিং স্ট্রাকচারস মানে কি, রেজোনেটিং স্ট্রাকচার মানে জাস্ট দেখ প্রত্যেকটা এইগুলোকে আমরা এক একটা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং স্ট্রাকচার বলি। রেজোনেটিং স্ট্রাকচার মানে বোঝায় জাস্ট শিফটেড অফ দ্য পাই ইলেকট্রন। দেখ কোনো অ্যাটমের কিন্তু পজিশন চেঞ্জ হয়নি, শুধুমাত্র পাই ইলেকট্রনের পজিশনটা ডিফারেন্ট জায়গায় চেঞ্জ হয়ে একটা ডিফারেন্ট স্ট্রাকচার ফর্ম করেছে। বাট যে ডিফারেন্ট যে স্ট্রাকচারটা হয়েছে তার এনার্জি আর দ্য প্রিভিয়াস স্ট্রাকচারটার এনার্জি নিয়ারলি দ্য সেম। ইজ ইট ওকে অর নট? নার্গিস বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, সো আমরা একটা ছোট্ট করে একটা ডেফিনিশন লিখে নে। The phenomenon where the resonating structure is formed, the resonating structure is formed just due to change in position of the pi electrons, just due to change in position of the pi electrons, just due to change in position of the pi electrons, but not change in position of any atom, but not change in position of any atoms.
but But not not change in position of the atoms. স্যার একবার বলুন বাট But not change in position of any atoms. মানে কোনো অ্যাটমের পজিশন চেঞ্জ হবে না, জাস্ট পাই বন্ডের শিফটেড হবে। ওকে, হ্যাঁ স্যার এবার পরেরটা হেডিং কর রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার। রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচার। রুলস ফর মেকিং রেজোনেটিং স্ট্রাকচারস। হয়েছে? So first number উল্টা লেখ, first number উল্টা লেখ। All the atoms in the resonating structure, all the atoms in the resonating structure, all the atoms in the resonating structure should exhibit the proper valency. All the atoms in the resonating structure should exhibit the proper valency. Should exhibit the proper valency. Okay. All the atoms in the resonating structure should exhibit the proper valency. It means, with para change korle ki it means the carbon may not have the 5 bonds. It means the carbon may not have the 5 bonds, or hydrogen may not have the 2 bonds, or hydrogen may not have the 2 bonds. Sir, it means carbon may not have the 5 bonds. মানে কার্বনের 5টা বন্ড থাকতে পারে না, and the hydrogen may not have the 2 bonds. হাইড্রোজেনের 2টো বন্ড থাকতে পারে না। হ্যাঁ, আমি ক্লাসে আছি, আমি 4:30 সময় বেরিয়ে পড়ছি। এই 8টা 8:30 8:30 8টা 8:30 ধর। কি বললাম রে লাস্টেরটা নার্গিস? হাইড্রোজেন মে নট হ্যাভ দ্য 2 বন্ডস। ওকে, 2 নম্বরটা লেখ, 2 নম্বর উল্টা লেখ। The resonating structures just formed due to first different resonating structures are formed just due to change in position of the pi electrons. Okay, just due to change in position of the pi electrons. থার্ড নাম্বারটা লেখ, রেজোনেন্স স্ট্রাকচার কখন কখন হয়। ভাব যদি এরকম থাকতো ডবল বন্ডস, সিঙ্গেল বন্ডস, ডবল বন্ডস হলে রেজোনেন্স স্ট্রাকচার হবে। যেমন ভাব, তুই বল দেখি নার্গিস, এখানে রেজোনেন্স স্ট্রাকচার হবে কি হবে না? নার্গিস বল দেখি এটাতে রেজোনেন্স স্ট্রাকচার হবে কি হবে না? Here the resonance is possible or not? হ্যাঁ হবে। কেন হবে? নার্গিস কি বলেছি, একটা ডবল বন্ডস থাকবে, তারপর একটা সিঙ্গেল বন্ডস থাকবে, তারপর একটা ডবল বন্ডস থাকবে, তাহলে রেজোনেন্স স্ট্রাকচার। এই যে ডবল বন্ডসটা যদি পড়ে, এখান থেকে ডবল বন্ডস আছে যে উঠবে না, তাহলে এটা রেজোনেন্স স্ট্রাকচার ফর্ম হবে? এটা এখানে রেজোনেন্স হবে না, তাহলে এখানে কিন্তু রেজোনেন্স পসিবল হবে না। রেজোনেন্স এখানে হতো কি হতো না বল দেখি? CH3CH, এটাতে বল হবে কি হবে না? হ্যাঁ হবে, বিকজ এই পাই বন্ডটা এখানে পড়লে এর পাশ থেকে পাই বন্ড উঠে গিয়ে মাথা যেতে পারে। বুঝতে পেরেছিস না পারিস? হ্যাঁ পেরেছি। তার রেজোনেন্স এখানে এটাতে হতে পারে। আর কিভাবে হতে পারে? লোন পেয়ার যদি থাকে। অর্ণব ভাই বুঝতে পেরেছো? প্রকাশ? হ্যাঁ স্যার। আগেরটা লিখেছিলিস? হ্যাঁ।
আর কিভাবে হতে পারে, যদি একটা লোন পেয়ার থাকলো আর একটা সিঙ্গেল বন্ড থাকলো, পরেরটা যদি ডবল বন্ড থাকে তাহলে কিন্তু হতে পারে রেজোনেন্স। আর কি হতে পারে, যদি একটা ডবল বন্ড থাকলো তার পাশেই একটা সিঙ্গেল বন্ড থাকলো, সিঙ্গেল বন্ডের পাশেই একটা কার্বোক্যাটায়ন থাকলো, তাহলেও রেজোনেন্স হতে পারে। ওকে, পরেরটা আর কিভাবে হতে পারে, যদি একটা নেগেটিভ থাকলো, নেগেটিভ মানে এক্সেস এনার্জি, এক্সেস ইলেকট্রন, সে পড়লো পরে ডবল বন্ড, মানে একটা নেগেটিভের পরে একটা সিঙ্গেল বন্ড থাকবে, তারপর একটা ডবল বন্ড থাকবে, তাহলে রেজোনেন্স হতে পারে। ফটাফট লিখে ফেল, এটা লোন পেয়ার। হ্যাঁ, নার্গিস বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ স্যার। ওকে, ইরেজ করে দেবো। হুম। ওকে, তাহলে এবার পরেরটা লেখ, রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচার। রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচারস। রিলেটিভ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য রেজোনেটিং স্ট্রাকচারস। হেডিং কর রিলেটিভ contribution towards the resonating structure. বুঝে? হ্যাঁ স্যার। ফার্স্টেরটা লেখ, ফার্স্টের পয়েন্টটা লেখ, ফার্স্টের রুল পয়েন্টটা লেখ, non-polar resonating structures are more contributing than polar resonating structure. Non-polar resonating structures are more contributing than polar resonating structures. নন পোলার মানে কি নার্গিস? নন পোলার মানে যাদের মধ্যে কোনো চার্জ থাকে না, মানে চার্জলেস স্পিসিস। আর পোলার মানে কি? যাদের মধ্যে চার্জ থাকে, যারা চার্জ উইথ চার্জ স্পিসিস। ঠিক আছে, তাহলে নন পোলার রেজোনেটিং স্ট্রাকচারটা বলছে পোলার রেজোনেটিং স্ট্রাকচারের থেকে মোর কন্ট্রিবিউটিং বা মোর স্টেবল। ঠিক আছে, লেট আস টেক আ এক্সাম্পল। একটা এক্সাম্পল দেখা যাক। এরকম আছে একটা স্ট্রাকচার CH3, ওকে, এটার রেজোনেটিং স্ট্রাকচারটা বল নার্গিস কিরকম হবে? রেজোনেটিং স্ট্রাকচারটা বল নার্গিস, তাড়াতাড়ি বল, বল নার্গিস কিরকম দেখতে হবে? ডবল বন্ড। ডবল বন্ডটা উঠলো এখানে, আর এই ডবল বন্ডটা এর মাথায় গেল, তাই তো? হ্যাঁ। তাহলে কিরকম দেখতে হবে? CH3 CH, এইখান থেকে ডবল বন্ড উঠলো মানে এখানে ইলেকট্রন শর্টেজ হলো, তার জন্য প্লাস হবে। নার্গিস বুঝতে পারিসনি? হ্যাঁ বুঝতে পেরেছি। সিঙ্গেল বন্ড CH, প্রকাশ এখানে ডবল বন্ড পড়লো মানে ডবল বন্ডস হবে CH, এখান থেকে ডবল বন্ড উঠে কার্বনের মাথায় গেল মানে এখানে কার্বনের মাথার উপর একটা মাইনাস চার্জ হবে। বুঝতে পেরেছিস না পারিসনি? এটা হলো তার রেজোনেটিং স্ট্রাকচারস। এবার বল কোনটা বেশি মোর কন্ট্রিবিউটিং বা মোর স্টেবল? নার্গিস উপরেরটা। কেন? কেন বল? এখানে চার্জলেস, এখানে কোনো চার্জ নেই, তাই জন্য নন পোলারটা বেশি কন্ট্রিবিউটিং হয়, সেজন্য এখানে লিখে রাখিস মোর, এটাতে লিখে রাখিস লেস। অর্ণব ভাই বুঝতে পারিসনি তো? প্রকাশ? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওকে, এটা লিখে নিয়েছিস? তাতে লেখ, তাতে লেখ। ইরেজ করে দি। পরেরটা লেখ,
greater the number of the covalent bond, greater it will be more contributing. Greater the number of the covalent bond, greater it will be more contributing. Greater the number of the covalent bond, greater it will be more contributing. Greater it will be more contributing. Okay. নার্গিস লিখেছিস না লিখিস নি? স্যার আরেকবার বলুন। Greater the number of the covalent bond, greater the number of the covalent bond, greater it will be more contributing. Greater it will be more contributing. Greater it will be more contributing. Okay. স্যার একটু বুঝিয়ে দিন। হ্যাঁ বোঝাচ্ছি, একটা এক্সাম্পল দেখা যাক। কোভ্যালেন্ট বন্ড মানে যতগুলো পাই বন্ডস থাকবে, ঠিক আছে, সব ডবল বন্ডস থাকলো, ট্রিপল বন্ডস থাকলো, তাহলে কোনটা বেশি কন্ট্রিবিউটিং হবে বল? যেটা ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডে দুটো পাই বন্ডস আছে, বুঝতে পেরেছিস না পারিসনি? হুম। ওকে, দেখ এবার একটা এক্সাম্পল দেখ। ভাব CH3 সিঙ্গেল বন্ড, C ডাবল বন্ড O প্লাস অক্সিজেন মাথার উপর লোন পেয়ার আছে। নার্গিস বল এটা রেজোনেন্স স্ট্রাকচারটা কি রকম হবে? এই লোন পেয়ারটা এখানে পড়ে গেল, তাই তো? হ্যাঁ। তাহলে এটাকে স্টেবিলাইজ করে দিল, তাহলে কি হবে? CH3 সিঙ্গেল বন্ড, C ট্রিপল বন্ড, O এর মাথার উপর একটা প্লাস চার্জ থাকবে। বুঝতে পেরেছিস না পারিসনি নার্গিস? হ্যাঁ পেরেছি। এই দুটোর মধ্যে কোনটা বেশি কন্ট্রিবিউটিং হবে? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, কোনটা হবে রে? 2। ইয়েস, বিকজ এখানে ট্রিপল বন্ড আছে, মানে পাই বন্ডস বেশি আছে, মানে কোভ্যালেন্ট বন্ডস বেশি আছে, তাই তো? হ্যাঁ। এটা মোর কন্ট্রিবিউটিং, এটা লেস কন্ট্রিবিউটিং। ওকে, পরেরটা লেখ, থার্ড পয়েন্টটা লেখ। ইফ দ্য নেগেটিভ চার্জ, থার্ড পয়েন্টটা লেখ, third point like if the negative charge resides on the, if the negative charge resides on the electronegative atom, electronegative atom, and the positive charge resides on the electropositive atom, কি বললাম? if the negative charge resides on the electronegative atom and the positive charge resides on the electropositive atom, they are more contributing, they are more contributing than, they are more contributing than, they are more contributing than negative charge resides on the electropositive atom, then negative charge resides on the electropositive atom and the positive charge resides on the electronegative atom, just vice versa. স্যার আরেকবার বলুন। আমি ফার্স্টে কি বললাম? নেগেটিভ চার্জ যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকে আর পজিটিভ চার্জ যদি ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর থাকে, তারা বেশি কন্ট্রিবিউটিং হয় যদি নেগেটিভ চার্জ পজিটিভ অ্যাটমের উপর থাকে, ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর থাকে, আর পজিটিভ চার্জ যদি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর থাকে। বুঝতে পেরেছিস না পারিসনি নার্গিস? হ্যাঁ বুঝতে পেরেছি। লিখে নে। লিখেছিস প্রকাশ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখা যাক। বল দেখি নার্গিস, বল। নার্গিস বল দেখি এটা কি হবে? নেগেটিভ চার্জটা তার পরেরটাতে পড়ে যাবে। এই নেগেটিভ চার্জ এটা পড়লো, এই পাই বন্ডসটা এখানে এটা উঠে যাবে। এবার তো বলতে পারতিস যে এই লোন পেয়ারটা কেন পড়লো না, তুই তো এটা বলতে পারলি না যে লোন পেয়ারটা তো পড়তে পারতো, লোন পেয়ারটা কেন পড়লো না? বিকজ অক্সিজেন ইজ ভেরি মাচ ইলেকট্রোনেগেটিভিটি, সো obviously it withdraws the electron from the central atom. তাহলে এটাই নেগেটিভটা এখানে পড়লো, এটা উঠলো, তাই তো? এটা বুঝতে পেরেছিস নার্গিস? ওকে,
তাহলে বিকজ অক্সিজেন তো টানবে, তাই তো? টানলে মানে এটা এখানে পড়লো, এটা উঠলো, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে তাহলে পেরেছি। স্ট্রাকচারটা কিরকম দেখতে হবে? CH2 ডবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, O এর মাথার উপর মাইনাস, তাই তো? এবার হ্যাঁ। নার্গিস বল দেখি, কার্বনটা বেশি ইলেকট্রোপজিটিভ না অক্সিজেনটা বেশি ইলেকট্রোপজিটিভ, না অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, না কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? নার্গিস, অর্ণব, হ্যালো, হ্যাঁ স্যার, কার্বনটা বেশি ইলেকট্রোপজিটিভ না অক্সিজেন? বল দেখি, অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ না কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। অক্সিজেন। তাহলে দেখ, ইলেকট্রোনেগেটিভের উপরে মাথার উপর নেগেটিভ চার্জ আছে, আর কার্বনটা হলো ইলেকট্রোপজিটিভ অ্যাটম, ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ আছে। নার্গিস বল কোনটা বেশি কন্ট্রিবিউটিং? নিচেরটা। অর্ণব বুঝতে পেরেছিস? প্রকাশ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এটা মোর কন্ট্রিবিউটিং, এটা লেস কন্ট্রিবিউটিং। ওকে, বিমল আর একটা প্রবলেম লিখ দেখি। এটা ইরেজ করে দেবো? হ্যাঁ। নার্গিস বই পেয়েছিস? নার্গিস হ্যাঁ। বই হ্যাঁ। পেয়েছিস? হ্যাঁ স্যার। ওকে, এটা করে ফেল দেখি, এটা রেজোন্যান্স স্ট্রাকচারটা বল দেখি। বল নার্গিস, রেজোন্যান্স স্ট্রাকচারটা। এই লোন পেয়ার এখানে পড়লো, এটা গেল, তাই তো? হ্যাঁ। তাহলে HC, এদিকে সিঙ্গেল বন্ড OH, এদিকে ডবল বন্ড NH2, এটা প্লাস। বুঝতে পেরেছিস না পারিস? ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার দেখ, আগেরটা অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ, পরেরটা নাইট্রোজেন ইলেকট্রোপজিটিভ অ্যাটম, ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ। হুইচ ওয়ান ইজ মোর কন্ট্রিবিউটিং? উপরেরটা। হ্যাঁ, বল, ফার্স্টেরটা না সেকেন্ডটা? নার্গিস, নার্গিস কোনটা? প্রকাশ সেকেন্ডেরটা। সেকেন্ডটা। প্রকাশ সেকেন্ডটা তো দেখ, ইলেকট্রোপজিটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ, আগেরটাতে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা মোর, এটা লেস। ঠিক আছে, আজকে এখানে অফ করলাম, পরের দিন এর পরের থেকে স্টার্ট করব। ওকে নার্গিস, ভালো লেগেছে? হ্যাঁ স্যার। প্রকাশ? হ্যাঁ স্যার। অর্ণব তো শুধু হাত দেখাবি। ঠিক আছে, ওকে, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ।